সবাইকে প্রীতি, শুভেচ্ছা, স্নেহ। আজকে আমাদের ছন্দের চতুর্থ ক্লাস। আহ, তিনটি ক্লাস হয়েছে। আজকে আমরা মিশ্র বৃত্তের মধ্যে প্রবেশ করেছি। গতবারই মিশ্র বৃত্ত সম্বন্ধে আমরা আস্তে আস্তে এবার আরেকটু জানবার চেষ্টা করব। মিশ্র বৃত্ত সম্বন্ধে জানতে গিয়ে যেটাকে সাধারণভাবে পয়ার ছন্দ বলা হয়, আগে বলা হতো তান প্রধান ছন্দ, এগুলো আমরা এখন আর গ্রহণ করিনি, বর্জন করেছি। এই পয়ার ছন্দ নানা রকম দৈর্ঘ্যের আছে। যেটা সবচেয়ে প্রচলিত দৈর্ঘ্য, যেটাকে আমরা বলি 14 মাত্রার লাইন, ছত্র। সে 14 মাত্রার ছত্র থেকেই আমরা শুরু করতে চাই। এরপরে বলেছি 18 মাত্রার ছত্র আছে, তার আগে ছোট একাবলি বলে একটা আছে, 11 মাত্রার ছত্র, খুব বেশি দেখা যায় না সেটা। সেটা এতে ওই ঈশ্বরচন্দ্র গুপ্তের কবিতায় পাওয়া যায়। তাছাড়া ত্রিপদী আছে, আরেকটা স্তবক বন্ধ, অন্য ধরনের স্তবক। সেখানে ওই বাঁয়ে একটা, ডাইনে একটা, তলায় একটা, এরকম করে তিনটে পদ বা তিনটে অংশে সাজানো হয়। সেটা বৈষ্ণব পদাবলিতে আমরা খুবই দেখেছি। অন্যান্য কবিতাতেও প্রচুর, রবীন্দ্রনাথও প্রচুর ত্রিপদী লিখেছেন। এইগুলি হচ্ছে পয়ারের বা ওই মিশ্রবৃত্তের মুদ্রা স্তবকের। তবে আমি আগের দিনই বলেছি যে জীবনানন্দ অনেক বাড়িয়েছেন, মাত্রা অনেক বাড়িয়েছেন, 18 মাত্রার বেশি চলে গেছেন। কাজে আমরা সেগুলো আস্তে আস্তে দেখবো, জীবনানন্দের কবিতা বই থেকে আমরা দেখব। আমি আশা করি আগেকার দিনের কিছু প্রশ্ন নেই। যদি প্রশ্ন থাকে, প্রশ্ন করলে তোমরা বলতে পারো। কিন্তু আমরা আলোচনা করি এখন যে মিশ্রবৃত্তের আবার ওই অঙ্কের হিসেবটা দিয়ে শুরু করি। মিশ্রবৃত্তে সাধারণভাবে রুদ্ধ দল এবং মুক্ত দল একমাত্র, সাধারণভাবে। কিন্তু রুদ্ধ দল একটা প্রতিবেশে দুমাত্রা, অর্থাৎ রুদ্ধ দল একমাত্রাও হয়, দুমাত্রাও হয়। মুক্ত দল কিন্তু একমাত্রা। মুক্ত দল সব ছন্দেই, যেমন সব ছন্দে সব সব ছন্দেই আমরা যেমন দেখেছি যে মুক্তদল একমাত্রা, এখানেও সেই একমাত্রা। ওই ব্যতিক্রম তো কখনো কখনো হয়, ব্যতিক্রমের গুলো আমরা দেখবো ব্যতিক্রম কোথায় হয়। কিন্তু ব্যতিক্রমের জায়গায় না গিয়ে আমরা আগে নিয়মের জায়গায় যাই। রুদ্ধদল বলেছি যে একমাত্রাই হয় সাধারণভাবে, কিন্তু দুমাত্রাও কখনো কখনো হয়। এই বিরক্তিকর। শ্যামাপ্রসাদ, আমি একটা ওয়েবিনারের মধ্যে আছি রে, আমি পরে তোর সঙ্গে কথা বলে নিই। পরে আমি এটা পাঠিয়ে দেবো, এটা আমি পরে কথা বলে নেবো, আজকেই পাঠাবো। আচ্ছা, রুদ্ধদল দুমাত্রা হয় যখন ওটা শব্দের শেষে থাকে। শব্দের শেষে থাকে তখন রুদ্ধদল দুমাত্রা হয়। অর্থাৎ তারপরে আরেকটা শব্দ, আর একসঙ্গে নয়, তারপরে আরেকটা শব্দ থাকে। এই শব্দের শেষে থাকলেই রুদ্ধদল দুমাত্রা। যেমন আমরা যে কোনো কবিতা, বিশেষ করে চেনা কবিতা ধরি,
মেঘদূত বলে মানুষের কবিতাটা সকলের এটাই বেরিয়ে পড়লো আগে, আমরা এটা নিয়ে কবিবর কবে কোন বিস্তৃত বরসে কোন পূর্ণ আষাঢ়ের প্রথম দিবসে লিখেছিলে মেঘদূত। আচ্ছা, এই দেখো, কবি বর, কোথায় রুদ্ধদল কোথায় মুক্তদল আছে? কবি দুটো মুক্তদল একমাত্র, কিন্তু বর শব্দের শেষে রুদ্ধদল, বর, ব অ র। এইটা হচ্ছে, এই বরটা রুদ্ধদল কিন্তু শব্দের শেষে, এটা তাই দুমাত্রা। কবে কোন, কবে দুটো মুক্তদল, দুমাত্রা, এক এক দুই। কোন একটা শব্দ, তার মানেই শব্দের শেষে, এটা রুদ্ধদল, কাজে এটা দুমাত্রা হবে। মিশ্রিত বরসে, এখানে আমরা 6টা মুক্তদল পাচ্ছি। বিস্মৃত, বিস্মৃত, তিনটেই শেষ খোলা, 3। বিস্মৃত বরসে, তিনটেই খোলা, তিনটেই মুক্তদল, তিনটেই একমাত্রা। চা খাই। কোন পূর্ণ আষাঢ়ের প্রথম দিবসে, কোন একটা শব্দ, তার মানে শব্দের শেষ বলা যায়, এই রুদ্ধদল কোন দুমাত্রা। পূর্ণ, এইটা মজার, পুন রুদ্ধদল, ন মুক্তদল, কিন্তু পুনটা যেহেতু শব্দের মাঝখানে আছে, শেষে নেই, শেষে না থাকলে শব্দের গোড়ায় থাকতে পারে, মাঝখানে থাকতে পারে, সেখানে কিন্তু একমাত্রা হবে, পূর্ণ, ফলে দুমাত্রা। পুন শব্দের যেহেতু শেষে নেই, সেহেতু এটা একমাত্রা রুদ্রদল হলেও, নটা তো মুক্তদল, কাজে নটা একমাত্রা, পূর্ণ দুমাত্রা। কোন দুমাত্রা? পূর্ণ দুমাত্রা। আষাঢ়ের, আশা মুক্তদল, মুক্তদল এক এক, ঢের রুদ্ধদল দুমাত্রা। কোন পূর্ণ আষাঢ়ে প্রথম দিবসে, প্রথমও বলতে পারো, প্রথম দিবসে, প্রথম, প্রটা হচ্ছে কি মুক্তদল একমাত্রা, থম রুদ্ধদল দুমাত্রা, দিবসে তিনটে মুক্তদল তিন মাত্রা। এবার হিসেব করি, লাইন হিসেব করি আমি। কবিবর কবে কোন বিস্মৃত বরসে কোন পূর্ণ আষাঢ়ের প্রথম দিবসে লিখেছিলে মেঘদূত মেঘমন্দ্র শ্লোক, এই পর্যন্ত থাক, 3টে লাইন। মাঝখানে দাঁড়িয়ে পড়েছে, সেসব আমরা পরে দেখব। যাকে বলবো যে ও ছেদ ও জ্যোতির কথাটা বলে নেব আমি, যে পরে একজন গতবার প্রশ্ন করেছে। তাহলে দেখো, এই এই যে ছকটা, এই বেশিরভাগ মধুসূদনের সনেট গুলোর ছক এইরকম, রবীন্দ্রনাথের নৈবেদ্যতে ছক এইরকম, সনেট গুলোর ছক এইরকম, নৈবেদ্যতে ছক এইরকম, এই এই যে, বা সোনার তরী ওইটে যেতে নাহি দিব, ওই রকম বসুন্ধরা, ওই রকম সবগুলোতেই হচ্ছে কি এইটা চলবে, যে রুদ্ধদল একমাত্রা, মুক্তদল শুধু শব্দের শেষে বা
একক শব্দে দুমাত্রা। শব্দের মনে রাখো, এবং শব্দের শেষে কোথায় কোথায় বা একক শব্দে কোথায় কোথায় রুদ্ধদল আছে সেগুলো বার করবার চেষ্টা করো, সেগুলো লোকেট করবার চেষ্টা করো, সেগুলো চিহ্নিত করো। যেমন বসুন্ধরা, আমারে ফিরায়ে লহ ওই বসুন্ধরে, কোলের সন্তান তব কোলের ভিতরে। আমারে ফিরায়ে লহ ওই বসুন্ধরে, কোলের সন্তানে তব কোলের ভিতরে। এবার দেখি কোথায় কোথায় আছে। আমারে, ঠিক আছে, তিনটে মুক্তদল, তিন। ফিরায়ে, তিনটে মুক্তদল, ফি রা এ, তিন, তিন তিন ছয়। লহ, লহ দুটি মুক্তদল, এই আটটাই মুক্তদল। ওই দুটো মুক্তদল, ও ই। বসুন্ধরে, এখানে দেখছি দল কটা, বসুন ধরে, চারটে দল, কিন্তু মাঝখানে একটা শুনটা হচ্ছে রুদ্ধ দল। তা সত্ত্বেও, রুদ্ধ দল হওয়া সত্ত্বেও, যেহেতু এটা শব্দের শেষে নেই বা একক শব্দ নয়, সেহেতু এটা একমাত্রা। কাজে সব মিলিয়ে আমারে তিন, ফিরায় এ তিন, লহ আট, ওই দুই, বসুন্ধরে সব মিলিয়ে ছয়। ওই বসুন্ধরে দুই আর চার ছয়, আট ছয়, আট ছয় করে এই গুলো স্বাভাবিক। আট ছয়, আট ছয়। সবচেয়ে ছকটা মহাপয়াল বলে 18 মাত্রা আছে, সেটার হচ্ছে এই 8 6 8 6 ভাগ। আশা করি তোমরা যখন পড়েছো তখন নিশ্চয়ই এইভাবেই তোমরা করেছো, যে 8 6 8 6 করে ভাগ হচ্ছে। যান্ত্রিক ভাগ, যান্ত্রিক ভাগ আর অর্থপূর্ণ ভাগ, এই দুটো কথা একটু মনে রাখো। তার উপরেই নির্ভর করবে ছেদ আর জ্যোতির অর্থের তফাৎ। ছেদ কি আর জ্যোতি কি? জ্যোতিটা হচ্ছে ছন্দের জন্য যেখানে থামতে হয়। তোমরা ওই যে এতে দলবৃত্তে থেমেছ 4 4 4 4 করে, সরল বৃত্তে থেমেছ কখনো 4 করে, কখনো 5 করে, কখনো 6 করে, কখনো 7 করে। সরল বৃত্তে থেমে, সরল বৃত্তেই ওই পর্বের সবচেয়ে বেশি বৈচিত্র্য আছে। মিশ্র বৃত্তে থামতে একটা বড় ছকে থামতে হয় ওই 8 6 8 6 8 6। এই বসুন্ধরাতে যেমন, তারপরে বিদায় অভিশাপে তাই, দেহ আজ্ঞা দেব জানি, দেবলোকে দাস করিবে প্রয়াণ, আজি গুরুগৃহ বাস সমাপ্ত আমার। কেমন? দেহ আজ্ঞা দেব জানি, দেবলোকে দাস করিবে প্রয়াণ। তাহলে দেহ আজ্ঞা দেব জানি, দেবলোকে দাস করিবে প্রয়াণ, আজি গুরুগৃহ বাস সমাপ্ত আমার, আশীর্বাদ কর মোরে। যে বিদ্যা শিখেনু তাহা চিরদিন ধরে, অন্তরে জাজ্জল্য থাকে উজ্জ্বল রতন, সুমেরু শিখর শিরে সূর্যের মতন অক্ষয় কিরণ। আচ্ছা, এটা একটু দেখি, হাতের কাছে যদি নাও থাকে বারবার বলবো। দেহ আজ্ঞা দেব জানি, দেবলোকে দাস। দেহ আজ্ঞা দেব জানিতে 8, দেবলোকে দাসে 6। কিভাবে হলো? দেহ দুমাত্রা, দুটো মুক্তদল। আজ্ঞা, আজ্ঞা, আগটা রুদ্ধদল, গাটা মুক্তদল, কিন্তু আগটা যেহেতু শব্দের শেষে নয়, সেহেতু এটা একমাত্রা, আজ্ঞা।
দেহ আজ্ঞা 2 2 4, দেব জানি চারটেই মুক্তদল, 4 মাত্রা, 8 হয়ে গেল। দেহ আজ্ঞা দেব জানি। দেবলোকে দাস, দেবলোক 6 পাবো আমরা এখানে। দেবলোকে 4টে মুক্তদল, 4। দাস একক শব্দ, রুদ্ধ দল, কাজেই 2 মাত্রা। এবং এই জন্য কেউ কেউ বলেছেন যে এটা আমাদের ওড়িয়া ভাইদের মতো করেও পড়া যায়। ছন্দ: দেহ আজ্ঞা দেব জানি, দেবলোকে দাস, করিবে প্রয়াণ, আজি গুরু গৃহ বাস, সমাপ্ত আমারও, এভাবে পড়া যায়। ছন্দ একই থাকবে, কারণ ধরেই নেওয়া হয় যে রুদ্ধ দলগুলো শেষে একটা অ ছিল, অটা লুপ্ত হয়েছে। এটা ভাষাতত্ত্বের কথা, এটা ছেড়ে দাও, এটা মনে রাখার দরকার নেই। কিন্তু এইটা মনে রাখো যে করিবে প্রয়াণ, আজি গুরু গৃহ বাস। করিবে প্রয়াণ আজি, করিবে 3টে মুক্ত দল, 3। প্রয়াণ 2টো দল, একটা রুদ্ধ আর একটা মুক্ত। মুক্তটা আগে, রুদ্ধটা শেষে। আন, প্র আন, আনটা 2 মাত্রা, কাজে প্রয়ান্তি 3। করিবে 3, প্রয়াণ 3, 6। আজি, আজি 2টো মুক্ত দল, 2 মাত্রা। এখানে ছন্দ ওই থামছে, জ্যোতিপাত হচ্ছে। গুরু গৃহ বাস, গুরু গৃহ 4টে মুক্তদল, বাস রুদ্ধদল, কিন্তু এটা যেহেতু শব্দের শেষে সেহেতু 2 মাত্রা, কাজে 6 মাত্রা। গুরু গৃহ বাস 5টা দল, কিন্তু 6 মাত্রা, যেহেতু বাস 2 মাত্রা। সমাপ্ত আমার আশির, বাদ করো মোরে। আমি কৃত্রিম ভাবে পড়ছি, কিন্তু দেখো মজাটা। সমাপ্ত, সমাপ্ত 3টে দল, কিন্তু মাপ রুদ্ধ দল শব্দের শেষে নেই, তটা শেষে, এই জন্য সমাপ্ত 3 মাত্রা। আমার, মার রুদ্ধ দল 2 মাত্রা, কাজেই আমার 3, সমাপ্ত আমার 3 3 6। আশির বাদ করো মোরে, আশিরের মাঝখানে শব্দ খণ্ডন হচ্ছে, আশির, কিন্তু তবু ওই শির, ওটা 2 মাত্রা হবে না, রুদ্ধদল হলেও 2 মাত্রা হবে না। কাজেই সমাপ্ত আমার আশির কাটলো, বাদ করো মোরে। বাদ রুদ্ধদল 2 মাত্রা, করো 2 মাত্রা, 2টো মুক্তদল, মোরে 2 মাত্রা, 2টো মুক্তদল। 8 6 8 6 8 6, এইভাবে চলছে। কিন্তু এই কবিতা যদি হাতের কাছে থাকে, আমি জানি না সকলের হাতের কাছে আছে কিনা, একটু দেখবে যে মাঝখানে দেখো দাঁড়ি পড়ছে, মাঝখানে দাঁড়ি পড়ছে। দেহ আজ্ঞা দেব জানি, দেবলোকে দাস, করিবে প্রয়াণ। লাইন শেষ করে পরের লাইনে গিয়ে একটা দাঁড়ি পড়লো। আমাদের অর্থের জন্য এখানে থামতে হচ্ছে। এই যে অর্থের জন্য থামা, এটাকে বলে ছেদ, পূর্ণচ্ছেদ, দাড়ি কমা, এগুলো এটাকে বলে ছেদ। আর ছন্দের জন্য যে থামা, এটাকে বলে জ্যোতি। এটা মনে রাখো, ছন্দের জন্য যে থামা সেটাকে বলে জ্যোতি, আর অর্থের জন্য যে থামা, যেটা অনেক সময় দাড়ি কমা দিয়ে চিহ্নিত করা হয় মুদ্রিত বা লিখিত লেখায়, সেটাকে বলে ছেদ, অর্থের জন্য। এখন আগেকার দিনের কবিতায়, বেশিরভাগ কবিতায় এই ছেদ আর জ্যোতি, বিশেষ করে পূর্ণচ্ছেদ, দাড়ি আর জ্যোতি এক জায়গাতেই লাইনের শেষে পড়ত। যেমন ওই মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। মহাভারতের কথা জ্যোতি পড়লো, অমৃত সমান এ
জ্যোতি পড়লো, আবার দাঁড়িয়ে পড়লো। কাশিরাম দাস কহে, জ্যোতি পড়লো, শুনে পুণ্যবান, ছেদও পড়লো, জ্যোতিও পড়লো। এইরকম করে ছেদ এবং জ্যোতি, পূর্ণচ্ছেদ এবং পূর্ণ জ্যোতির কি বলবো সমাপতন ছিল আগেকার কবিতার লক্ষণ, আগেকার পয়ারের লক্ষণ, অন্য অন্য কবিতার লক্ষণ। সমাপতন, ছেদ আর জ্যোতি। ছেদটা মনে রাখো, অর্থের জন্য আমরা যেখানে থামি, আর জ্যোতিটা মনে রাখো ছন্দের জন্য আমরা যেখানে থামি। এবার এবার একটু বাংলা ছন্দের ইতিহাসের একটা ঘটনায় চলে যাই। সেটা যাকে বলে অমিত্রাক্ষর ছন্দ। সেটা কে রচনা করেছিলেন প্রথম তোমরা জানো, মধুসূদন দত্ত। এই অমিত্রাক্ষর ছন্দের দুটো লক্ষণ। সাধারণ পয়ারের উপরেই কিন্তু তৈরি, ওই 14 মাত্রার লাইন। সম্মুখ সমরে পড়ি বীর চূড়ামণি, বীর বাহু চলি যাবে গেলা যমপুরে অকালে, কহ হে দেবী অমৃত ভাসিনী, কোন বীরবরে বরি সেনাপতি পদে পাঠাইলা রণে পুনঃ রক্ষকুল নিধি রাঘুকারী। আচ্ছা, এটা সকলের মনে নাও থাকতে পারে। আমি আমি এই সামনে কি কবিতা আছে তোমাদের বা মুখস্থ আছে সেই রকম একটা কবিতা আমি কচ দেবযানীর বিদায় অভিশাপটা আমি পেয়েছি, সেটা দেখে করি। দেহ আজ্ঞা, ছেদ অর্ধচ্ছেদ কমা, দেবযানী অর্ধচ্ছেদ কমা, কিন্তু দেহ আজ্ঞা দেবযানীর পরে জ্যোতি পড়লো, 8 মাত্রার পরে জ্যোতি। পয়ারের এই 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 মিশ্রবৃত্তের এই এই স্তবক বন্ধে 8-6 8-6 এইভাবে জ্যোতি পড়ে। ছন্দের ভাগটা এইরকম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা কথা বাক্য শেষ হলো ওই ছেদের সঙ্গে খুব একটা তোয়াক্কা না রেখে। ঠিক আছে সৌরভ, ভালো থাকো। দেহ আজ্ঞা দেবযানী দেবলোকে দাস করিবে প্রয়াণ। এইটা হলো পুরো বাক্যটা, পংক্তি যাকে বলেছেন প্রবোধচন্দ্র সেন। করিবে প্রয়াণ আজি, এইখানে জ্যোতি পড়ছে, কিন্তু করিবে প্রয়াণে ছেদ পড়ছে। আমরা একটু অর্থের জন্য থামছি। এই যে অমিত্রাক্ষর ছন্দে মধুসূদন একটা করলেন যে মিল তুলে দিলেন, নামটা ওই থেকে পেল। মিত্রাক্ষর মানে মিল, অমিত্রাক্ষর মানে যাতে মিল নেই। কিন্তু এর আড়ালে আরেকটা জিনিস লুকিয়ে পড়লো, সেটা সকলে খেয়াল করে না, সবাই ভাবে মিলহীন কবিতা। অমিত্রাক্ষর তা নয়, মিলহীন কবিতা তো বটেই, তার বেশি আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে এই ছেদ আর জ্যোতির বিচ্ছেদ। আগে যেমন বলেছি, ছেদ যেখানে পড়তো সেখানে জ্যোতিও পড়তো। লাইন শেষ হলো, সেখানে বাক্য শেষ হলো, আর দাঁড়িয়ে পড়লো। এক দাড়ি দু দাড়ি দিয়ে সব লেখা লেখা হতো। ওই গোলকের বৈকুণ্ঠপুরী সবার উপর এক দাড়ি, লক্ষ্মী সহ তথায় আছেন গদাধর, 2 দাড়ি, এইভাবে শেষ হতো। মধুসূদন এসে করলেন কি, এভাবে শেষ করলেন না। তিনি করলেন কি, লাইন শেষ করলেন 14 মাত্রাতে, কিন্তু কথাটাকে টেনে নিয়ে গেলেন পরের লাইনে বা তার পরের লাইনে, মাঝখানে হয়তো আচমকা থামিয়ে দিলেন। যেমন আমার যেটুকু স্মৃতি থেকে মনে আছে, মেঘনাদের প্রথম কয়েকটা লাইন, সম্মুখ সমরে পড়ি বীর চূড়ামণি, বিরক্ত করে। সম্মুখ সমরে পড়ি বীর চূড়ামণি বীর বাহু,
দেখো, সম্মুখ সমরে পড়ি, ঠিক আছে, 8, কিন্তু বীর চূড়ামণিতে শেষ হলো না, পরের লাইনে চলে গেল বীর বাহু, ওখানে দাঁড়িয়ে হলো বা কমা হলো। বীর বাহু চলি যবে, এইভাবে আমাদের ছেদ পড়লো 8, জেলা যমপুরে অকালে, পরের লাইনে গিয়ে অকালেতে শেষ হলো। এইটাকে বাংলায় বলি আমরা ছত্র লম্ফন। ছত্র লম্ফন ফরাসি কথা, ফরাসি কথার ইংরেজি মানে হচ্ছে জাম্পিং। ফরাসি কথাটা লিখে নাও, আজাম্মা, ENJAMBEMENT, ENJAMBEMENT, আজাবমা। আজাবমা তার মানে হচ্ছে জাম্পিং, লাফানো। আমরা হয়তো বলবো ছত্র লম্ফন। অর্থাৎ একটা লাইন পেরিয়ে গিয়ে অন্য লাইনের মাঝখানে, যেখানে থামবার কথা নয়, ছন্দের জন্য যেখানে থামবার কথা নয়, জ্যোতিপাত হচ্ছে না, সেখানে চলি যাবে গেলা যমপুরে অকালে। অকালে কহ হে দেবী, এইটা হবে জ্যোতি, কিন্তু অকালে কহ হে দেবী অমৃত ভাসিনী, কোন বীরবরে বরি সেনাপতি পদে পাঠাইলা রণে পুনঃ রক্ষকল নিধি রাঘবাড়ি। আবার সে অন্য একটা লাইনে গিয়ে রাঘবাড়িটা থামলো। এই যে ব্যাপারটা, এইটা অমিত্রাক্ষরের আরেকটা লক্ষণ, যে শুধু মিলহীনতা নয়, এর সঙ্গে সঙ্গে ছেদ এবং জ্যোতি বিচ্ছিন্নতা। ছেদ একখানে পড়বে, জ্যোতি ছন্দের নিয়মে ঠিক জায়গায় পড়ে যাবে, 8-6 8-6 8-6 8-6, বা পরে বড় হইতে 8-10 8-10 এরকম করে পড়বে। 8-6 8-6 8-6 করে জ্যোতি নিয়মিত পড়ে যাচ্ছে, কিন্তু মাঝখানে দেখি দাড়ি পড়ছে, কমা পড়ছে, আমাদের একটুখানি অর্থের জন্য থামতে হচ্ছে, ছেদটা আলাদা হয়ে যাচ্ছে। এই ছেদ আর জ্যোতির বিচ্ছেদকেই বলে আজাবমা বা ছত্র লম্ফন। এখন আমরা দেখি রবীন্দ্রনাথ, তারপরে হেমচন্দ্রও করেছেন, নবীনচন্দ্রও করেছেন, এরাও করেছেন, অনেকে মিলটা রেখে দিয়েছেন, কিন্তু এই স্বাধীনতাটা, আংশিক স্বাধীনতা নিয়েছেন, যে ছেদ আর জ্যোতিকে বিচ্ছিন্ন করে দেওয়া, ওদের পরস্পর থেকে কোয়ারান্টাইন করা, দূরে সরিয়ে দেওয়া পরস্পর থেকে, ছেদ এবং জ্যোতিকে। জ্যোতিটা ছন্দের থামা, আর ছেদটা হচ্ছে অর্থের থামা। সব ছন্দেই করেছেন, এমনিতে পয়ারে এটা খুব নিয়মিত করেছেন, কিন্তু আবার ওই যে পুরবিতে একটা কবিতা আছে, দলবৃত্ত ছন্দে, যারা আমার সাত সকালের গানের দীপ আলিয়ে দিলে আলো, আপন হিয়ার পরশ দিয়ে, এই জীবনের সকল সাদা কালো, যাদের আলো ছায়ার লীলা, সেই যে আমার আপন মানুষগুলি। এইভাবে দেখবে যে দলবৃত্ত ছন্দেও রবীন্দ্রনাথ করেছেন কি, ছেদ এবং জ্যোতির বিচ্ছেদ ঘটিয়ে, ডিসোসিয়েশন ঘটিয়েছেন ছেদ এবং জ্যোতির। কাজে রবীন্দ্রনাথ এই এটা মিল ছেড়ে, হ্যাঁ গদ্য কবিতা তো লিখেইছেন রবীন্দ্রনাথ, কিন্তু তিনি যে মিলের কবিতা লিখেছেন, ওই যে এটা গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে, গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে, মৈত্র মহাশয় যাবে সাগর সঙ্গমে, তীর্থস্থান লাগি দাঁড়ি, ওইখানে তো ওই তীর্থস্থান লাগি 6 মাত্রা, ওখানে থামার কথা নয়, আরো 2 মাত্রা পরে জ্যোতি পড়বে, কিন্তু আগেই তিনি কেটে দিলেন তীর্থস্থান লাগে। এটাকেই বলে আজাবমা
জাম্পিং বা আমরা বাংলায় বলি ছত্র লম্ফন, লাফিয়ে চলে যাওয়া। আমি জানি আমার বই আমি ছত্র লম্ফন লিখেছি কিনা, হঠাৎ এখন মাথায় এলো। হ্যাঁ, প্রশ্নটা ঠিকই করেছো। কবিতা পড়ার সময় তুমি কি জন্য পড়বে সেটা আগে ভেবে নাও। তুমি যদি ছন্দ বোঝবার জন্য পড়ো তাহলে জ্যোতিকে মানতে হবে, আর তুমি যদি আবৃত্তি করবার জন্য পড়ো বা অর্থবোধের জন্য পড়ো তাহলে তোমার ওই ছেদকে মানতে হবে, জ্যোতিকে নয়। জ্যোতিটাকে আমি বলেছি সব সময় ছন্দ বোঝার জন্য জ্যোতি, কিন্তু আবৃত্তি করার সময় বা নিজের পড়ার সময় বুঝবার জন্য তখন তোমাকে ছেদটা বজায় রাখতে হবে। জ্যোতিটাকে তার মানে ছেদের আধিপত্য, এই পারস্পরিক আধিপত্য কার, এটা তোমার পড়ার লক্ষ্যটা কি তার উপর নির্ভর করে। তুমি ছন্দ বোঝবার জন্য পড়লে জ্যোতিকে উত্তর দিয়ে পড়তে হবে, আর কিন্তু অর্থ বোঝবার জন্য পড়লে তোমার ছেদকে আধিপত্য দিয়ে হবে। কিন্তু জ্যোতিকে একেবারে ভুলে গেলে চলবে না, ছন্দটা বোঝা যাবে না, ছন্দটা বোঝা যাবে না। কাজে জ্যোতিকে একটু আভাসটা রেখে তোমাকে ছেদটা অনুসারে তোমাকে বিরাম নিয়ে পড়া। ওই যে চৈতালির একটা সনেটের মতোই লেখা, কহিল গভীর রাত্রে সংসারে বিরাগী, গৃহ ত্যাগিব আজি ইষ্টদেব লাগি। আমি আমি একটু জ্যোতিটা রেখেও পড়ছি, কিন্তু হয়তো অর্থটা অত অস্পষ্ট হচ্ছে না। কহিল গভীর রাত্রে সংসার বিরাগী, গৃহ ত্যাগিব আমি ইষ্টদেব লাগি। কে আমারে ভুলাইয়া রেখেছে এখানে, দেব শুনিল না কানে। সুপ্তি মগ্ন শিশুটিরে আকরিয়া বুকে, প্রেয়সী শয্যায় প্রান্তে ঘুমাইছে সুখে। কহিল কে তোরা ওরে মায়ার ছলনা, কে তোরা ওরে, থামার কথা আমি থামছি না, কে তোরা ওরে মায়ার ছলনা। দেবতা কহিল আমি, কেহ শুনিল না। এখানে রবীন্দ্রনাথ জ্যোতি দিয়েছেন, দেবতা কহিল আমি, সেটা সেই অনুযায়ী পড়তে হবে। ডাকিল শয়ন ছাড়ি তুমি কোথা প্রভু, দেবতা কহিল হেথা, শুনিল না তবু। স্বপনে কাঁদিল শিশু জননীরে টানি, দেবতা কহিল ফির, শুনিল না বাণী। দেবতা নিঃশ্বাস ছাড়ি কহিলেন হায়, দেবতা নিঃশ্বাস ছাড়ি কহিলেন, ছাড়ির পরে জ্যোতি হওয়ার কথা, কিন্তু আমি সেই জ্যোতিটাকে খুব, দেবতা নিঃশ্বাস ছাড়ি কহিলেন হায় তা না, দেবতা নিঃশ্বাস ছাড়ি কহিলেন হায়, আমারে ছাড়িয়া ভক্ত চলিল কোথায়। এইভাবে ছেদ আর জ্যোতির পার্থক্য নির্ভর করবে স্পষ্টতা অস্পষ্টতা, কার আধিপত্য কার অগ্রাধিকার, এটা নির্ভর করবে। যদি তুমি যান্ত্রিক ছন্দটা আবিষ্কার করতে চাও তাহলে তোমাকে জ্যোতির ওপর জোর দিতে হবে, আর যদি তুমি সত্যি সত্যি আবৃত্তি করতে চাও, অর্থ বুঝে পড়তে চাও, তাহলে তোমাকে ছেদটাকে বেশি সম্মান দিতে হবে। অমিত্রাক্ষরের ব্যাপারটা আমরা তো বুঝে নিলাম। অমিত্রাক্ষরটা পয়ারের ভর করেই হয়েছিল। পয়ার এর যে ওই 14 মাত্রার ছত্র, এই 14 মাত্রার ছত্রের উপর ভর করেছিল। মধুসূদন অমিত্রাক্ষরের দুটো বৈশিষ্ট্য ছিল, একটা হচ্ছে মিল নেই, মিত্রাক্ষর বা মিল নেই, আরেকটা হচ্ছে ছত্র লম্ফন, এক ছত্র থেকে আরেক ছত্রে লাফিয়ে গিয়ে মাঝখানে থামা, বেমক্কা থামা, কোথায় থামবে তার ঠিক নেই অর্থের জন্য। ওই যে পাঠাইলা রণে কোন রক্ষকুল নিধি রাঘবাড়ি, 4 মাত্রায় থেমে গেছে।
বা গেলা জমপুরে অকালে 3 মাত্রায় থেমে গেছে, অকালে 3 মাত্রায় থেমে গেছে। ফলে এটা সম্পূর্ণ স্বাধীনতা নিয়ে ছত্র লম্ফন করলেন। কাজেই এই অমিত্রাক্ষর ছন্দের ব্যাপারটা তোমরা আশা করি বুঝলে, এবং এটাও বুঝলে যে এই ধরনের কবিতায়, অনেক ধরনেরই কবিতায়, যে ওই মিত্রাক্ষর রেখেছেন, মিলটা রেখেছেন, কিন্তু ওই ছেদ আর জ্যোতিকে পরস্পরের সমাপতন থেকে ভেঙে দিয়েছেন, পরস্পরকে সরিয়ে দিয়েছেন, এবং ছেদের জায়গা স্বাধীন মতো করেছেন। কখনো 3 মাত্রায়, কখনো 4 মাত্রায়, কখনো 5 মাত্রায়, যেখানে অর্থ তাকে যেভাবে নির্দেশ দিয়েছে তিনি সেইভাবে থেমেছেন। মধুসূদনের মতো ওই 3 মাত্রা 5 মাত্রা রবীন্দ্রনাথ তত করেননি। মিলের মধ্যে হয়তো 6 মাত্রা হয়েছে, কখনো 4 মাত্রা হয়েছে। রবীন্দ্রনাথ জোড়া এতে আর কি সংখ্যায়, জোড়ার সংখ্যায় রবীন্দ্রনাথ থেমেছেন বেশি, মধুসূদন বেজোড় সংখ্যাতেও থেমেছেন। হ্যাঁ, পবিত্র বলছি একটু ওয়েবিনারে আছি, কি বলছো? আমি একটু কথা বলছি। আচ্ছা আচ্ছা, তাহলে এই পয়ারের এই একটা চেহারা আমরা দেখলাম 14 মাত্রার ছত্র, 14 মাত্রার লাইন, 8-6 8-6 ভাগ। এবং অনেক সময় কবিতা দেখবে সংলাপের ক্ষেত্রে বিশেষ করে মাঝখান থেকে শুরু করা, মাঝখান থেকে শুরু করা, সেটা হতেই পারে লাইনটা মাঝখান থেকে শুরু হবে। আর এই এই আমি এই সূত্রে অমিত্রাক্ষর ছন্দের কথাও একটু বলে নিলাম। আচ্ছা, এবারে আমরা দেখি আরেকটা যে ছক আছে, আরেকটা ছক 8-10, কেউ বলেন 8-8-2, মহাপয়ার বলে, মহাপয়ার যায় 8-8-6টা আমরা দেখলাম, 8-6 বেশিরভাগ সনেট এইগুলো কাটছে। আমরা দেখি মহাপয়ার পাই কিনা, রবীন্দ্রনাথ আছে দুটো একটা। এভাবে উল্টালে হবে না, বইটা দেখতে হবে। জীবনানন্দেই আসতে হচ্ছে, জীবনানন্দের রূপসী বাংলার সনেট গুলোতে। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়,
হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। এটা এটা দীর্ঘ, এটা মহাপায়ার নয়। আমি একটুখানি দেখি, এটা হারিয়ে ফেললাম। ও, সুধীন্দ্রনাথ দত্তের। কপল কল্পনা ত্যাগ, নিরাশক্তি অসাধ্য সাধন, অনন্ত প্রস্থান মিথ্যা, সত্য শুধু আত্মপরিক্রমা। এই দেখো, এইভাবে থামছেন। কপল কল্পনা ত্যাগ 8 মাত্রা, নিরাশক্তি অসাধ্য সা 8 মাত্রা, ধন এই 10 মাত্রা, 8 আর 10। অনন্ত প্রস্থান মিথ্যা 8, সত্য শুধু আত্মপরি 8, ক্রমা, বিদ্রোহে স্বাতন্ত্র নেই 8, মুক্তি মানে নিরুপায় 8, ক্ষমা 2, সৃষ্টির রহস্য মাত্র, আলিঙ্গন পুনরালিঙ্গ 8 8, গণ 2। 8 10 8 10 8 10, কেউ কেউ বলেন 8 8 2 8 8 2, এইভাবে মহাপায়ার চলে। এখন এই দুটো আজকে আমরা থামি। এগুলো হচ্ছে সব সমান সমান ছত্রের লাইন, সমান সমান ছত্রের উদাহরণ। পয়ার সমান সমান ছত্রে চলে, সেটা 14 মাত্রার হোক 18 মাত্রার হোক। ব্যতিক্রম অজস্র আছে, ব্যতিক্রম অজস্র আছে। তোমাদের এই কবিতাটা সত্যেন্দ্রনাথ দত্তের একটা কবিতা, অনেকেই পড়েছ, বরফির মতো। এইরকম 4 কোনা উপরে একটা কথা দিয়ে শুরু হলো, আস্তে আস্তে বাড়তে লাগলো, আবার আস্তে আস্তে কমতে লাগলো, বরফি, সন্দেশের বরফির মতো এইরকম। এই কবিতাটা মনে আছে। এটাও কিন্তু মিশ্র বৃত্তের কবিতা। হায় বসন্ত ফুরায়, মুগ্ধ মধু মাধবের গান, ফল্গু সমলুপ্ত আজি মুহ্যমান প্রাণ, অশোক নির্মাল্য শেষ, চম্পা আজি পাণ্ডু হাসি হাসে, ক্লান্ত কণ্ঠে কোকিলের মুহুর্মুহু কুহুধ্বনি নিবে নিবে আসে। এইখানে বাড়তে লাগলো, শেষে বাড়বে এইখানে। দিবসের হৈম জ্বালা দীপ্ত দিকে দিকে, উজ্জ্বল জাজ্জল্য অনিমিক, সবচেয়ে লম্বা লাইন। তারপরে ছোট হয়ে আসবে। নিঃশ্বাসিছে নিঃস্ব হাওয়া, হুতাশে মূর্ছিত 10 দিক, হুকারিছে চাতক বিহ্বল, ছিন্ন পিপাসায় হায়। বরফির মত। কিন্তু এটাকে আমরা মিশ্রবৃত্ত বলছি কেন? বলছি এই কারণে, ওই নীতিটা গ্রহণ করেছে। অর্থাৎ মুক্তদল এবং শব্দের শেষ ছাড়া অন্য যে কোনো জায়গায় রুদ্ধদল হচ্ছে 1 মাত্রা, কিন্তু শব্দ শেষের রুদ্ধদল হচ্ছে 2 মাত্রা। আচ্ছা, এখানে যেটা বলে শেষ করব, রবীন্দ্রনাথ একটা বলেছেন, পয়ার ছন্দের শোষণ শক্তি। এটা তোমরা অনেক জায়গায় পড়েছ, হয়তো প্রশ্ন আসে। শোষণ শক্তি এটা আর কিছুই না, রবীন্দ্রনাথ চোখে পড়েছে, কিন্তু এটাকে আমাদের ওই ভাষা তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যায়। যে রুদ্ধ দলটা শব্দ শেষে থাকে না, যে রুদ্ধ দলটা শব্দ শেষে থাকে না, যুক্ত ব্যঞ্জন থাকলে প্রায় এরকম হয়। যুক্ত ব্যঞ্জন অনেক ক্ষেত্রেই পাবে, রুদ্ধ দল শব্দ শেষে নেই। যুক্ত ব্যঞ্জন হচ্ছে দুটো দল লেখাতে, দুটো দলকে মিলিয়ে দেওয়া, কিন্তু লেখাটা ভাঙলেই উচ্চারণে দুটো আলাদা। যেমন স্পন্দন, দন্তন্য দয় একটা অক্ষর, কিন্তু আমরা দল পাচ্ছি দুটো, স্পন্দন। কেমন? কাজে এই যুক্ত ব্যঞ্জনে প্রায় রুদ্ধ দল থাকবে। বেশিরভাগ ক্ষেত্রে যুক্ত ব্যঞ্জন যদি শব্দের শেষে না থাকে, তাহলে ওখানে রুদ্ধ দল পাবে।
এগুলো সব একমাত্রা যে হয়ে যায়, এটাকেই রবীন্দ্রনাথ বলেছেন পয়ার ছন্দের শোষণ শক্তি। রুদ্ধদল শব্দের শেষে দুমাত্রা হয়, সেখানে পয়ার ছন্দ শোষে না, ছোট করে না, সংকুচিত করে না, দলটাকে সংকুচিত করে না, দলের দামটা ঠিকই রাখে, দুমাত্রায় রাখে। কিন্তু শব্দের শেষে যদি রুদ্ধ দল না থাকে তাহলে সেটা একমাত্রা হয়ে যায়, সংকুচিত হয়ে যায়। রবীন্দ্রনাথ এটাকেই বলেন পয়ার ছন্দের শোষণ শক্তি, অর্থাৎ শুষে নিয়ে ছোট করে দেয়, শুষে নিয়ে ছোট করে দেয়। কাজে স্পন্দন দনে দুটো দল হবে শব্দের শেষে, কিন্তু আগে যে স্পন আছে এটা একটা দল হবে পয়ারে। কাজে এটা তোমরা কিছু কিছু যুক্ত ব্যঞ্জনের শব্দ লিখে লিখে পরীক্ষা করতে পারো যে পয়ারে কত দল হবে, সরল কলাবৃত্তে সরল বৃত্তে কত দল হবে, আর দলবৃত্তে কত দল হবে। কয়েকটা শব্দ নিজেরা বেছে নিয়ে তোমরা পরীক্ষা করতে পারো। আজকে এইখানে কিছু প্রশ্ন থাকলে বলো। আপনাদের যাদের প্রশ্ন আছে আপনারা সরাসরি আনমিউট করে স্যারের কাছে প্রশ্নটা করুন, তাহলে ওনার পক্ষে সুবিধা। আচ্ছা, একজন বলছেন ছন্দের শুধু শ্রুতি মাধুর্য সৃষ্টির জন্য। আমি প্রথম দিনই বলেছিলাম দুটো কাজ ছন্দের, আরো কাজ থাকতেই পারে। একটা হচ্ছে এই ছন্দ যেহেতু মৌখিক সংস্কৃতিতে তৈরি হয়েছিল, যখন লেখা আসেনি আর মুদ্রণও আসেনি, তখন মনে রাখার একটা ব্যাপার ছিল, ছন্দ মনে রাখতে খুব সাহায্য করত। নেমনিক হেল্প, যাকে নেমনিক, MEMONIC, নেমনিক। এই নেমনিক হেল্পটা অর্থাৎ স্মৃতি ধার্য করাতে সাহায্য করত ছন্দ। ছন্দ মুখস্থ করতে অনেক সুবিধে, কবিতা যে জন্য বেশি মুখস্থ তাকে করতে চাইত। আর 2 নম্বর হচ্ছে সৌন্দর্য, ধ্বনি। ধ্বনি মাধুর্যটা অন্য ব্যাপার। ধ্বনি মাধুর্যটা ধ্বনি সন্নিবেশের উপর নির্ভর করে। ছন্দ অনেক সময় সুন্দর নাও হতে পারে। ছন্দ সৌন্দর্য, ধ্বনি সৌন্দর্যের সঙ্গে ছন্দের কোনো সম্পর্ক নেই। তুমি সৌন্দর্য সৃষ্টির জন্য ধ্বনি ব্যবহার করলে তবেই সেটা সুন্দর হবে। নইলে ছন্দে কর্কশ শব্দ দিয়ে, কঠোর শব্দ দিয়ে ও ছন্দ তৈরি করা যায়, তখন সাথে সৌন্দর্য খুব একটা আসে না। হ্যাঁ, পংক্তি বিষয়টা সৌরভ বলেছে। হ্যাঁ, পংক্তিটা সাধারণভাবে প্রবোধচন্দ্র সেন যে অর্থে প্রকাশ করেছেন, যে গদ্যে যেটাকে আমরা বাক্য বলি, প্রবোধচন্দ্র সেন সেটাকেই কবিতায় পংক্তি বলেছেন। অর্থাৎ একটা কথা শেষ হয়ে যাচ্ছে, একটা কথা পুরো বলা হয়ে যাচ্ছে। একটা গদ্যে যেমন একটা বাক্যে বলা হয়, কবিতায় তেমনি একটা পংক্তিতে বলা হয়। এই পংক্তি কিন্তু লাইন নয়, ছত্র নয়, লাইনটা হচ্ছে ছত্র। আর পংক্তিটা একটা প্রবোধচন্দ্র সেন পারিভাষিক অর্থ দিয়েছেন, সেটা হচ্ছে কবিতাতে যেখানে যেমন সম্মুখ সমরে পড়ি বীর চূড়ামণি চলে যাবে গেলা জমপুরে অকালে, এইখানে একটা কথা শেষ হয়ে গেল, তারপরে কহ হে দেবী অমৃত ভাসিনী, এই বলে চল। তো এটাই হচ্ছে পংক্তি। পংক্তির সঙ্গে সত্যি সত্যি ছন্দের কোনো সম্পর্ক নেই। ছন্দ, ওই যে বললাম, পংক্তিকে খুব একটা কোথায় ছেদ পড়ছে তাকে খুব একটা রেয়াত করে না তাকে। এটা আমরা দেখালাম, অমিত্রাক্ষরের আলোচনায় আমরা দেখালাম। স্যার একটা জিজ্ঞাসা ছিল, একটু জানাচ্ছি স্যার। হ্যাঁ, সেটা হ্যাঁ। হচ্ছে যে সংশ্লিষ্ট রুদ্ধ দল, যেটা আমরা সাধারণত মিশ্রবৃত্তের ক্ষেত্রে বলি যে সংশ্লিষ্ট রুদ্ধ দল একমাত্রা পাবে এবং বিশ্লিষ্ট রুদ্ধ দল হলে সেটা দুমাত্রা পাবে। কোন কোন জায়গাতে সংশ্লিষ্ট রুদ্ধ দল আর বিশ্লিষ্ট, এইগুলো তো কঠিন কঠিন কথা। সংশ্লিষ্ট মানে হচ্ছে শব্দের
শেষে নয় যেটা, এইটা মনে রাখো। শব্দের শেষে যেটা নয় সেটা সংশ্লিষ্ট। সংশ্লিষ্ট কথাটা ঠিক না, কারণ দলে ভেঙে যায়, ওটা দলে ভেঙে যায়। যে স্পন্দন আমি দেখালাম, ওটা অক্ষর দেখে বলা সংশ্লিষ্ট, দন্তনয় দয় আছে বলে, কেমন? কিন্তু আসলে স্পন্দন দুটো দলে ভেঙে যায়। কাজে আমি সংশ্লিষ্ট বিশ্লিষ্ট, এটা বিশ্লিষ্ট করা যায় যদি আমি দলে ভাঙি বিশ্লিষ্ট, ওই 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 পরিভাষাগুলো আমি মানি না, ওগুলো মনে করি অস্পষ্ট করে দেয়। মনে রাখো, শব্দের শেষে নয় এমন রুদ্ধদল, এটাই হলো একমাত্রা। আর শব্দের শেষে যে রুদ্ধদল সেটা দুমাত্রা। বলছি স্যার, ওই কোন কোন দেখলাম এরকম দিয়েছে, কোন কোন বইয়ে যে প্রথম সংশ্লিষ্ট রুদ্ধদল যদি যুক্তাক্ষরের আশ্রয়ে থাকে তাহলে সেটা একমাত্রা পাবে, আর যদি যুক্তাক্ষরের আশ্রয়ে না থাকে তাহলে সেটা দুমাত্রা পাবে, এরকম বলেছে। কোন মানে আমাদের খুব সমস্যা হয় স্যার ছন্দ শেখাতে গিয়ে এই জায়গাটায়, যে সাত কোটি কোন একটা জায়গা আছে আর সপ্তকোটি কোন একটা জায়গা আছে, কিন্তু 7 কোটি 7 কিন্তু দুমাত্রা পাবে, আবার সপ্তকোটি যদি হয় সপ্ত কিন্তু একমাত্রা পাবে। এইটাকে স্যার বোঝাতে পারি না, তখন ওই সংজ্ঞাটা মানে সাহায্য নিতে হয় কখনো কখনো। আর না, ওইটা তুমি কি বলবে? 7 কোটি, 7 একটা শব্দ, কোটি আরেকটা শব্দ, কেমন? কোটি আরেকটা শব্দ, 7টা যেহেতু শেষ হচ্ছে ওই রুদ্ধ দলে, সেহেতু এটা দুমাত্রা। আর সপ্তটা হলো সপ্তকোটি, সপ্ততে তটা শেষে মুক্ত দল, সব আগের, এটা হচ্ছে রুদ্ধ দল। এটা যেহেতু শব্দের শেষে নয় সেহেতু এটা একমাত্রা। শব্দের শেষে না থাকলে ওটা ওই যেহেতু আমরা তো ভাষা তত্ত্বে আমরা কি লেখা আছে তার দিকে তাকাই না, কি উচ্চারণ করি তার দিকে তাকাই। এখন আমাদের দেশে প্রবোধচন্দ্র সেন ছাড়া আরো অনেকে বোঝেনি না যে লেখাটা আমাদের উচ্চারণের প্রতিফলন সবসময় নয়, কেমন? লেখা আর উচ্চারণ একেবারেই আলাদা। যে সপ্তকোটি, এই দল বিশ্লেষণ করো, দল বিশ্লেষণ করি বুঝতে পারবে রুদ্ধ দলটা কোথায় আছে এবং সেই স্থানের পরিপ্রেক্ষিতে এর কত মূল্য হওয়া দরকার, কত মাত্রা হওয়া দরকার, বুঝতে পারবে শব্দের শেষে না শব্দের মাঝখানে আছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। স্যার, ওই মেসেজ বক্সে আর একটা ওই জ্যোতিকে ছন্দজ্যোতি অর্থজ্যোতি এরম ভাবে একটা প্রশ্ন এসছে। উনি জানতে চাইছেন জ্যোতিকে ছন্দজ্যোতি এবং অর্থজ্যোতি এভাবে ভাগ করা যাবে কি? সেক্ষেত্রে অর্থজ্যোতিকে ছেদ বলে চিহ্নিত করা যাবে কি? না না, অর্থজ্যোতি সাধারণভাবে অনেক সময় হয়, যেমন যেমন ওই পয়ারের 8 মাত্রায় একটা জ্যোতি পড়লো, পূর্ণ জ্যোতি, কেমন? তাতে পর্বটাকে চিহ্নিত করলো 8 মাত্রার পর্ব। এটাকে অনেক সময় অনেকে জানো দেহ আজ্ঞা দেব জানে, এই দেহ আজ্ঞার পরে একটু সামান্য একটা জ্যোতির আভাস আছে, এটাকে বলে অর্ধজ্যোতি। অর্ধজ্যোতি, পূর্ণ জ্যোতি, এই তফাৎ, আর কিছু না। স্যার, ওই মহাপয়ার শোষণ ওই জায়গাটা একটু বলে দেবেন? আমার না নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমি শুনতে পাইনি। পয়ারের শোষণ শক্তি যেটা সব পয়ারে, মহাপয়ারে হোক বা মিশ্রবৃত্তের সব ছন্দেই শোষণ শক্তিটা আছে, আর কিচ্ছু না। ওই যে বললাম যে শব্দের শেষে যে রুদ্ধ দল থাকে না, অন্য জায়গায় থাকে, কেমন? শব্দের শেষে নয়, রুদ্ধ দল যেখানে শব্দের মাঝখানে আছে সেটা একমাত্রা হবে, এইটাই হচ্ছে শোষণ শক্তি। কিন্তু শেষে থাকলে দুমাত্রা হবে। অর্থাৎ শব্দের শেষে বা একা শব্দেও রুদ্ধদল থাকলে দুমাত্রা হবে। এই। আচ্ছা স্যার, ধন্যবাদ। স্যার একটা প্রশ্ন করছেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হ্যাঁ স্যার, বলছি ছন্দের ক্ষেত্রে যে আমরা মাত্রাগুলো দিই সাধারণভাবে, যেটা আমরা মিশ্রবৃত্তের ক্ষেত্রে দেখলাম যে রুদ্ধদল যদি শব্দের মাঝখানে থাকে তাহলে একমাত্রা, শব্দের শেষে থাকলে দুমাত্রা। মানে এই মাত্রা বিন্যাসের কারণটা কি? মানে যদি স্পন্দন শব্দ
ধরে উচ্চারণ করি তাহলে মোটামুটি তো কানে একই রকমই শোনাচ্ছে, স্পন্দন কারণ একই একই সুর। রকম সব শোনাবে, কিন্তু এই ছন্দের তো একটা প্যাটার্ন তৈরি হয়ে যায়, এটা একটা সাংস্কৃতিক অভ্যাস। যে সাংস্কৃতিক অভ্যাস, এই সাংস্কৃতিক অভ্যাসের কারণ আর কিছুই নয়, এই ছন্দ আমাদের এক ধরনের উচ্চারণ ভঙ্গি আমাদের উপর চাপিয়ে দেয়, বুঝতে পারছো? এই চাপানোটাই আমাদের, এই আর কোনো ব্যাপার নয়। নইলে দলবৃত্ত, কলাবৃত্ত, মিশ্রবৃত্ত আলাদা ছন্দ হবে কেন? প্রত্যেক ছন্দের একটা নিজস্ব চরিত্র তৈরি হয়, তখন তাদের দল আর মাত্রার সম্পর্কগুলো এইরকম দাঁড়ায়। যেমন দলবৃত্তে এক দল এক মাত্রা, কলাবৃত্তে মুক্তদল এক মাত্রা, রুদ্ধদল দু মাত্রা, আর মিশ্রবৃত্তে মুক্তদল এক মাত্রায় কিন্তু রুদ্ধদল জায়গা বিশেষে এক মাত্রা, জায়গা বিশেষে দু মাত্রা। এর উপরই ছন্দগুলো আলাদা হয়ে যায়, ছন্দের আলাদা চরিত্র দাঁড়ায় এর ওপরই। আরেকটা প্রশ্ন ছিল স্যার, আগের দিন আপনি বলেছিলেন যে করি কোমলের কতগুলো সনেট পড়তে, কোরীয় কোমল কাব্যের আপনি টাস্ক দিয়েছিলেন স্যার। ওখানে রবীন্দ্রনাথের সনেট গুলো পড়ছিলাম, এবার দেখলাম যে সনেটের সাধারণ যে ভাগটা থাকে, মানে ওই অষ্টকার শতকের ভাগ, মানে সেই ভাগটা নেই। আবার মানে পংক্তি বিন্যাসে যে মিল, মানে অন্তর্মিলের ক্ষেত্রেও মানে কোনো মানে একটা প্যাটার্ন খুঁজে পেলাম না। হ্যাঁ, সেটা তো ধরো স্তবক বন্ধের ব্যাপার, এবং সনেট নামে বিশেষ যে কবিতার ওই রূপ, ওই সেই কবিতার গঠন, সেই গঠনের সঙ্গে রবীন্দ্রনাথ স্বাধীনভাবেও করেছেন। শুধু এতে কেন, কোরীয় কমলে কেন, চৈতালিতেও তাই, নৈবেদ্যতেও তাই। দেখবে রবীন্দ্রনাথ স্বাধীনতা নিয়েছেন যথেষ্ট। 14টা লাইন খাড়া করেছেন কোনো না কোনো ভাবে। তিনি যে ইটালিয়ান পেট্রার্কান বা শেক্সপিরিয়ান এই সমস্ত কোনো ছক মেনেছেন তা নয়, না মানতেই পারেন, এটা কবির নিজের স্বাধীনতা। একজন একটা ছক তৈরি করবে, সেটা সবাই মানবেন কেন? ওটা আজকাল যেমন অনেক হয়েছে, আমি 5 লাইনের কবিতা লিখবো, 3 লাইনের কবিতা লিখবো, 10 লাইনের কবিতা লিখবো, এগুলো সব কৃত্রিম চেষ্টা। কবিতা তোমাকে দিয়ে নিজেকে লিখিয়ে নেবে, সে যা তোমাকে নির্দেশ করবে তুমি সেইভাবে লিখবে। সবসময় যে কবিতা একটা ওই আগের বন্ধন ঠিক করে লিখতে হবে তার কোনো মানে নেই। কবি মাত্রই এই স্বাধীনতা আছে। অষ্টক ষটক এই ভাগ করার কি দরকার আছে? যদি কবিতা পরপর কথাগুলো বলা হয়ে যায়, ওই রকম ভাগ প্যারাগ্রাফ না করলে কোনো অসুবিধা নেই কিছু। আপনারা যারা ক্লাস করছেন, আপনাদের কি আর কোনো প্রশ্ন আছে? তাহলে আপনারা চটপট সেটা করে ফেলুন, নইলে আমরা আজকের ক্লাসটা শেষ করব। স্যার আর একটা প্রশ্ন ছিল, স্যার আজকের যে কবিতা, আধুনিক যে কবিতা লেখা হচ্ছে, মানে সেক্ষেত্রে যেটা আমরা গদ্য ছন্দ বলে যে বিষয়গুলোকে বলি, সেক্ষেত্রে স্যার এই আমরা প্রচলিত যে ছন্দগুলো পড়ি, এই ছন্দের ভবিষ্যৎটা কি? বা আধুনিক কবিতার ক্ষেত্রে হ্যাঁ, এটা নিয়ে অনেকে মাথা ঘামাচ্ছে, কিন্তু ছন্দ দীর্ঘদিন চলবে। ছন্দ আমার মনে হয় না যে পৃথিবীতে, আমার তো মনে হয় ছন্দটা একটা সৌন্দর্যের ব্যাপার তো বটেই, একটা চ্যালেঞ্জেরও ব্যাপার। কার কবিতার হাতের কলমের শক্তি কতটা, এটা চ্যালেঞ্জেরও ব্যাপার। ছন্দকে আমি দখল করে ছন্দটাকে আমার ইচ্ছে মতো আমি খেলাচ্ছি, এটা সুনীল গঙ্গোপাধ্যায় শক্তি। এখনকার কবিরা জয় গোস্বামী, শ্রীজাত, এরাও তো চমৎকার ছন্দ লেখে। সবাইকে যে ছন্দ বিজ্ঞান পড়ে করেছে তা কিন্তু নয়, তা আগেই বলেছি আমি। ছন্দ বিজ্ঞান পড়ে ছন্দ শিখতে হয় না। কবিরা কবিতা পড়তে পড়তে ছন্দ শিখে যান, ছন্দটা তাদের রক্তের মধ্যে, চৈতন্যের মধ্যে এসে যায়। ছন্দ থাকবে। আমার নিজের ওই অনেকে বলে ও বিদেশে ছন্দ ছেড়ে দেওয়া হয়েছে, আমরা কেন রাখবো? বিদেশে যা করবে আমরা কিছু নকল করব? অদ্ভুত ধরনের কথা। আমাদের সংস্কৃতির একটা অর্জন হচ্ছে ছন্দ, সেই ছন্দকে আমরা ছেড়ে দেবো কেন? এবং তাতে যে সুন্দর হয় কবিতা, তাতে তো সন্দেহ নেই। পাঠকের কাছে আবেদনময় হয় কবিতা, তাতে তো সন্দেহ নেই। গদ্য কবিতা কিন্তু যত জনপ্রিয় হয়েছে, ছন্দের কবিতা যত জনপ্রিয় হয়েছে, যদি এই দুটো রূপ পাশাপাশি রাখি, তাহলে রবীন্দ্রনাথের ছন্দের কবিতা পাশাপাশি কটা
গদ্য কবিতা সকলের মুখস্থ আছে, মুখস্থ করে। বিদেশে কি হয়েছে, ওই দাসত্বের মনোভাব ছেড়ে এটা এক ধরনের ঔপনিবেশিকতা। আমরা এই ঔপনিবেশিকতায় বিশ্বাস করি না। আমার নিজের ছন্দ হচ্ছে আমার ঐতিহ্যের ব্যাপার। আমরা ছন্দটাকে দখল করে আমরা লিখবো ছন্দ।